আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবক বন্ধু, প্রিয় স্যারেরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তো আমরা যথারীতি আমাদের যথা নিয়মে নতুন কারিকুলামের যে বই রয়েছে, ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, শিখন অভিজ্ঞতা হচ্ছে ৬, সেশন হচ্ছে ৩। তো শিখন শিখন অভিজ্ঞতা ৬ এর ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য, তারপর হচ্ছে সেশন ৩ এর ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা। আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ১৭৫ পৃষ্ঠার সমাধানটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে আমরা লক্ষ্য করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্ব কিন্তু অনেক। আমরা এবার কয়েকটি গল্প পড়ব এবং গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি বিশ্লেষণ করব। এসব গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি। আমরা কয়েকটা গল্প পড়ব। গল্পগুলো থেকে আমরা জানবো হচ্ছে আসলে নীতি নৈতিকতাটা কি, নৈতিকতাটা কি, আমরা কিভাবে ডিজিটাল প্রযুক্তি নৈতিকতা অনুযায়ী ব্যবহার করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গল্পটি হচ্ছে ফটোগ্রাফি প্রতিযোগিতা। ঠিক আছে? দীপুদের বিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীপুদের বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি একটা ক্লাব আছে, ওখানে কি করা হলো, আলোকচিত্র প্রতিযোগিতা গ্রহণ করা হলো। অনেক শিক্ষার্থী সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি আলোকচিত্রকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। তো এখানে অনেকে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে আম বাছাই করে একজনকে পুরস্কার দেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হলো। প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্যে একটিকে বিজয়ী করা হলো। কিন্তু বিজয় ঘোষণার পর সেই আলোকচিত্রটির চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে। তো সে যাকে পুরস্কার ঘোষণা করা হলো, সে কি করা হলো, এই পুরস্কারটি প্রত্যাখ্যান করা হলো। বলল যে আমি এই পুরস্কারটা নেব না। সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি। সে তখন বলল যে আসলে এটা আমার তোলা কোনো ছবি নয়, বা আমার তৈরি করা কোনো ছবি নয়, আঁকা কোনো ছবি নয়। এটা মূলত হচ্ছে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বলে এআই, এআই দিয়ে আমি কিছু কমান্ড দিয়ে এই ছবিটি আসলে মূলত এঁকেছি। এটা আসলে পুরস্কারটি পাওয়ার যোগ্য আমি নই। সেই এটা পুরস্কারটি প্রত্যাখ্যান করেছে এবং পুরস্কারটি সে গ্রহণ করেনি। তারপর আরেকটি গল্প হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং। ইডিয়াল 872 নামের একজন হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে ফেলে। এই নামের একটি হচ্ছে এটা হ্যাকার, এই নামের একটা আইডি থেকে। সেখানে যে দেশটির নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন আম ধরনের ক্ষতি সাধন করা সম্ভব। তারপরে হচ্ছে EIDL 872 সে তথ্যগুলো কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায়। ঠিক আছে? সে কি করলো, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি হ্যাক করেছিল, হ্যাক করার পরও সে ওখান থেকে যে তথ্যগুলো পেয়েছে বা যে তথ্যগুলো চাইলে সে চুরি করতে পারত, সেটা কিন্তু সে চুরি করে না বা নিয়ে যায়নি। বরং সে কি করলো, তাদের ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের যে ওয়েবসাইটের যে নিরাপত্তা রয়েছে, ওয়েবসাইটের যে ভুল ভ্রান্তি রয়েছে, ত্রুটি রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানায়, আপনারা কি করেন, এটা যেভাবে হোক এটাকে আপনারা ঠিক করে ফেলেন। নাহলে আমি হ্যাক করেছি, ঠিক আছে, এর এর মধ্যে আরো অন্য কেউ হ্যাক করেও কি করতে পারে, অনেক কিছু চুরি হয়ে যেতে পারে, তথ্য চলে যেতে পারে। পরবর্তীকালে এডিআইএল 872 এর সহায়তায় দেশটি তাদের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয়। তাহলে সে এখানে কিন্তু সে যদিও অন্যায় করেছে, কিন্তু সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো তথ্য চুরি করে নাই, কোনো তথ্য নিয়ে যায় নাই, তথ্যগুলো অপব্যবহার করে নাই। বরং সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়টি জানায়, আপনাদের ওয়েবসাইটটি ত্রুটি রয়েছে, এগুলো আপনারা কি করেন, এগুলো ঠিক করেন বা এগুলো মেরামত করেন যাতে কোনো সমস্যা না হয়। একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন লিখতে বলা হল। শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি লিখল। কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি, গুগল বার্ড, বিং চ্যাট ইত্যাদি ব্যবহার করলো। তাহলে এখানে একটা ছেলেকে বলা হলো, আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের যে প্রভাবটা আছে আমাদের, এটা নিয়ে তুমি একটি ঘটনা লেখো বা একটা প্রবন্ধ লিখো। তখন অনেকে এটা বিচার বিশ্লেষণ করে ছাত্রছাত্রীরা কি করলো, প্রতিবেদন লিখলো। কিন্তু একজন শিক্ষার্থী কি করলো, কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন হচ্ছে চ্যাট জিপিটি, গুগল বার্ড, বিং চ্যাট ইত্যাদি ওয়েবসাইট ব্যবহার করে
এই কৃত্রিম বুদ্ধিমত্তার এআইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে সে কি করলো, সেই এর প্রভাবটা লিখে দিল। ঠিক আছে, এই গল্পগুলো আমরা পড়লাম, গল্পগুলো পড়ে এখন এখানে আসলে কে নৈতিকতার পরিচয় দিয়েছে এইগুলো বিষয়ে আমরা কিন্তু এখন জানবো। গল্পগুলো পড়ে আমরা বুঝলাম, এসো বিশ্লেষণ করি যে এই দুটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে কাজ করা হয়েছে কি। জোড়ায় আলোচনা করে নিচের ঘরে আমাদের বিশ্লেষণগুলো লিখি। তো আমাদের এখানে 6.4 এই গল্পটি আলোকে, যে গল্পগুলো আমরা পড়েছি এর আলোকে এখানে বিশ্লেষণ করে কি করা হয়েছে, উত্তর লিখতে বলা হয়েছে। তো এখানে গল্প হচ্ছে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আমার বিশ্লেষণ। এখানে নৈতিকতা বজায় রাখা হয়েছে, নৈতিকতা বজায় রাখা হয়নি। তাহলে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার ভিতরে নৈতিকতা বজায় রাখা হয়নি না হয়েছে, এটা আমরা একটু করে জানবো। হ্যাঁ হয়েছে, কারণ সে তার সত্যতাটা প্রকাশ করেছে। সে যে এটা এআই দিয়ে ছবিটা তৈরি করেছে এটা সে কিন্তু সে বলেছে। তো কেন আমি মনে করি যে এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে বা হয়নি, এটা আমরা পরে দেখতেছি। কেমন? তারপর হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং, এটাও নৈতিকতা বজায় রাখা হয়েছে, কারণ সে চাইলে তাদের ওয়েবসাইটটি যে তথ্যগুলো ছিল ওয়েবসাইটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এগুলো সবকিছু সে চুরি করে নিয়ে সে অন্য কাজে ব্যবহার করতে পারতো, কিন্তু সেটা করেনি, বরঞ্চ সে তাদের কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আমরা এই দুইটি ঘরের তথ্যগুলো জানবো, আসলে আমরা কি কারণে এটা একটু করে দেখো। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী চিত্রকরের আলোকচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করেছিলেন, বিদায় সে নিজে থেকে পুরস্কারটি প্রত্যাখ্যান করে। কারণ সে যেহেতু নিজে করেনি, এটা অন্য কারো দিয়ে করানো হয়েছে, এআই দিয়ে করা হয়েছে, এই জন্য সে এটা প্রত্যাখ্যান করেছে। এতে সে প্রতিযোগিতার নিয়ম কানুন কিছুটা লঙ্ঘিত করলেও অন্য প্রতিযোগিতার প্রতি ন্যায্যতা বজায় রেখেছে। ঠিক আছে, প্রথমে যদিও সে কিছু অন্যায় করেছিল, হ্যাঁ, তারপরে কিন্তু সে যারা অরিজিনালি ছবি এঁকেছে, যাদের অরিজিনালি তাদের প্রাপ্যতা যে পাবে পুরস্কারটি, সে এটা কিন্তু সে করেছে। তাই আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে, অর্থাৎ ছবি পাঠানো নৈতিকতা বিরোধী হলেও পুরস্কার প্রত্যাখ্যান করা নৈতিকতার অংশ ছিল। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর হচ্ছে হ্যাকার মজার ছলে একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করলেও সে ওয়েবসাইটের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার না করে সরকারকে সতর্ক করে দেয়। যে হ্যাকারটি সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটি হ্যাক করেছিল, সে কিন্তু এটা ব্যবহার না করে বরং সরকারকে কি করে দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল, আপনাদের ওয়েবসাইটের এই ত্রুটি রয়েছে, এই ভুল রয়েছে, এগুলো সংশোধন করেন, তাহলে সমস্যা হবে না আশা করি। এতে সরকারি প্রতিষ্ঠান ও দেশের জনগণের ক্ষতি থেকে রক্ষা পায়। তাই আমি মনে করি গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে। তারপরে দেখা দাও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওই যে, যে ছেলেটি না ক্লাস 9 এর ছেলেদেরকে যে তোমার বুদ্ধিমত্তা নিজে থেকে যাচাই ব্যবহার করে কম্পিউটার ব্যবহারের প্রভাব সম্পর্কে যে লিখতে বলেছিল, এখানে সে কি নৈতিকতা সে কি করেছিল? দেখো এখানে আমরা উত্তরটি এখন জানবো। নৈতিকতা বজায় রাখা হয়নি। সে আসলে তাকে বলা হয়েছিল তুমি বিচার বিশ্লেষণ করে চারপাশে দেখে এর প্রবন্ধটি লিখবে। সে কিন্তু এআই দিয়ে কি করলো? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে উত্তরটি লিখে দিল। আসলে কিন্তু সে নৈতিকতা বজায় রাখা হয়নি। তো এক্ষেত্রে প্রতিবেদনটি লিখতে হবে নিজের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিবেদন লেখা যাবে না। সুতরাং এক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উত্তরটি জেনেছি। তো তোমরা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে এসে জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের এই চ্যানেল এমআরএস রহিম 97 চ্যানেলটি। আর পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও এগুলো তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবে। হ্যাঁ, ভুল ত্রুটিগুলো তোমরা আমাকে যদি শেয়ার করো তাহলে তো আমি ভবিষ্যতে সামনের ক্লাসগুলো আরো সুন্দর এবং চমৎকারভাবে করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।